রাজশেখর চৌধুরী হন্তদন্ত হয়ে বাড়ির টেলিফোন থেকে একটা ফোন করে। ফোনের ওপারে থাকা ব্যক্তিকে সকল কথা খুলে বলেন। সব শুনে সেই ব্যক্তি আগামীকাল সকালে আসার কথা বলেন। চৌধুরীবাবু ফোনটা রেখে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে নিজের ঘরে চলে যায়। পরদিন সকালে গোটা বাড়িতে চিৎকার চেঁচামেচি হতে শুরু করে। রাজশেখর চৌধুরীর বাবা শ্রী অশোক চৌধুরীর রক্তাক্ত দেহ বিছানায় পড়ে আছে। মেঝেতে বসে কাঁদছে মৈত্রী, তার হাতে একটা ছুরি। সবার বুঝতে বাকি রইল না মৈত্রী অশোকবাবুকে খুন করেছে। শুধু রাজশেখর বাবু সবার সাথে একমত হলেন না। বাড়ির সকলে পুলিশকে খবর জানাতে চাইলে রাজশেখর বাবু তাদের বাধা দিয়ে বলেন, এখন পুলিশকে জানানো যাবে না, আগে উনি আসুক। সবাই অবাক হয়ে প্রশ্ন করে, উনি কে? দরজার কাছ থেকে একটা আওয়াজ আসে, আমি নরেশ বন্দ্যোপাধ্যায়, প্রাইভেট ডিটেকটিভ। সবাই অজানা কণ্ঠস্বরের দিকে ঘুরে দাঁড়ায়। দরজার সামনে দাঁড়িয়ে আছে সাদা জামা আর কালো প্যান্ট পরা এক সুদর্শন তীক্ষ্ণ চোখের পুরুষ। তীক্ষ্ণ চোখ দুটি কাঁচের মোটা ফ্রেমের চশমা দ্বারা ঢাকা। রাজশেখরবাবু নরেশবাবুকে নিয়ে গেলেন ওনার বাবার ঘরে। নরেশবাবু লাশটা দেখে আর মেঝে কান্নারত মৈত্রীকে দেখে কিছু চিন্তা করে। মৈত্রীর হাত থেকে ছুরিটা একটা রুমালের সাহায্যে নিয়ে নিলেন। বাড়ির সকলকে এবার জিজ্ঞাসাবাদ শুরু করলেন। প্রথম প্রশ্ন করলেন মৈত্রীর মা বাসন্তী দেবীকে, তুমি এ বাড়িতে কত বছর ধরে কাজ করছো? বাসন্তী দেবী উত্তর দেয়, আগে 10 বছর বাবু। ওনার দ্বিতীয় প্রশ্নটাও উনি বাসন্তী দেবীকেই করেন। বলেন, আচ্ছা মৈত্রী কি রাতে ঘুমের মধ্যে চলার রোগ আছে? মানে আমি বলতে চাইছি, ও কি মানসিকভাবে কোনোভাবে অসুস্থ? বাসন্তী দেবী কান্নারত কণ্ঠে বলেন, হ্যাঁ বাবু, ওর ঘুমের মধ্যে চলার অসুখ আছে। অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কেউ ওকে সুস্থ করতে পারেনি। সবাই বলে ওকে একটা মানসিক ডাক্তার দেখাতে। কিন্তু বাবু, আমরা তো অনেক গরিব। মৈত্রীর বাবা নেই, আমার মাইনে থেকে ওকে স্কুলে পড়াই, তাই ওকে আমি রাতে জড়িয়ে ধরে ঘুমাই আর ভোরের মধ্যে উঠে পড়ি। কারণ ও রাতে ঘুমের মধ্যে ঘর থেকে বেরিয়ে গেলে ওকে হয় বসার ঘরে পাওয়া যেত, না হলে রান্নাঘরে পাওয়া যেত। তাই আমি ভোরের মধ্যে ওকে আবার ঘরে শুইয়ে দিতাম, যাতে কেউ জানতে না পারে। বুঝলাম। আচ্ছা রাজশেখর বাবু, কাল রাতে যখন আপনি আমায় ফোন করেন তখন ঠিক কি দেখেছিলেন? রাজশেখর বাবু উত্তর দেয়, কাল রাতে হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। আমি বাইরে এসে দেখি বাবার ঘরের দরজা খোলা। মনে সন্দেহ হতে শুরু করে। আমি ঘরের দিকে এগিয়ে গেলাম, আর যা দেখেছিলাম সবই আপনাকে ফোনে বলেছি। বাবার মৃত্যুর আগে বাবা সন্দেহ করেছিলেন কেউ ওনাকে মারতে চায়, তাই উনি আপনাকে দায়িত্ব দিয়েছিলেন। আমি পুরো বিষয়টাই জানতাম, তাই তো ওই ঘটনা দেখার পর আমি সরাসরি আপনাকে ফোন করি। আচ্ছা, আপনার বাড়িতে আর কে কে আছেন? আমরা 3 ভাই, এটা তো আপনি জানেন। হ্যাঁ, আমি বড়, ওই যে আমার ছোট ভাই সূর্যশেখর, আর আমার মেজো ভাই চন্দ্রশেখর। নরেশবাবু এবার বললেন, উনি কোথায়? আমার মেজো ভাই পেশায় একজন সাইকিয়াট্রিস্ট। কাল সকালে গেছে বোলপুরের উদ্দেশ্যে, এখনো বাড়ি ফেরেনি। বুঝলাম। নরেশবাবু তৃতীয় প্রশ্নটি উনি রাজশেখর বাবুর ছোট ভাই মানে সূর্যশেখর বাবুকে করলেন। আচ্ছা সূর্যশেখর বাবু, আপনি কি করেন? আমি ব্যাংকে চাকরি করি। কাল রাতে যখন আপনার বাবা খুন হলেন তখন আপনি কোথায় ছিলেন? এটা কি রকম প্রশ্ন?
আমি আমার ঘরে ঘুমোচ্ছিলাম। নরেশবাবু একটি রহস্য ভরা মুচকি হাসি হাসলেন। রাজশেখর বাবুকে জিজ্ঞেস করলেন, আচ্ছা রাজশেখর বাবু, আপনাদের পারিবারিক ব্যবসাটা ঠিক কি একটু জানতে পারি? আমাদের জুয়েলারি ব্যবসা। কলকাতায় আমাদের 5টি বড় শোরুম আছে। কেন বলুন তো? না না, এমনি। আপনাদের একটি কথা আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, মৈত্রী নিজের সজ্ঞানে খুনটি করেনি, ওকে করানো হয়েছে সম্বহনের মাধ্যমে। পুলিশ এলে সেরকম কিছু বলবেন না। আমি কাল আবার আসব। আর রাজশেখরবাবু আপনার মেজো ভাইকে থাকতে বলেন, ওনাকে প্রশ্ন করা এখনও বাকি আছে, এবং মৈত্রীকেও। এখন আমি আসি। এই বলে নরেশবাবু চলে গেলেন। উনি চলে যাওয়ার পর পুলিশ আসে বাংলা ছবির এন্ডিংয়ের মতো। বাড়ির সবাই মৈত্রীর কথা পুলিশের কাছে লুকিয়ে যায়। নরেশবাবু বাড়ি থেকে বেরিয়ে সোজা যায় রাজশেখরবাবুর বাড়ির ঠিক পাশের বাড়ি, রাজশঙ্কু চট্টোপাধ্যায়ের বাড়ি। ভদ্রলোক তখন একটি আরাম কেদারায় বসে একটি উপন্যাস পড়ছিলেন। নরেশবাবু ওনার সামনে দাঁড়িয়ে বলেন, নমস্কার রাজশঙ্কুবাবু। রাজশঙ্কুবাবু একটু অবাক হয়, বলেন, আপনাকে তো ঠিক চিনলাম না, আমি থানা থেকে আসছি। এই কথা শোনার পর রাজশঙ্কুবাবু একটু যেন ভয় পেলেন। বললেন, হ্যাঁ 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 বলুন স্যার, কি হয়েছে? আপনার প্রতিবেশী অশোকবাবু খুন হয়েছে। কি বলছেন? হ্যাঁ, এটাই সত্যি রাজশঙ্কুবাবু। কিন্তু এ বিষয়ে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? এক কাপ চা হবে? বসুন। এই মহাদেব, 2 কাপ চা নিয়ে আয় তো। এবার বলুন, আচ্ছা অশোকবাবু লোকটি কেমন? উনি তো একজন ভালো মানুষ। পাড়ার সকলে ওনাকে সম্মান করত। পাড়ার দুর্গাপূজা বা যে কোনো সামাজিক কাজে উনিই আগে এগিয়ে আসতেন। কারো কোনো বিপদ হলে উনি সাধ্যমতো তাকে সাহায্য করার চেষ্টা করতেন। অনেক ভালো মনের মানুষ ছিলেন। বুঝলাম। আচ্ছা, ওনার 3 ছেলে কেমন? দেখুন, ওনার 3 ছেলের মধ্যে ওনার বড় ছেলে একমাত্র ওনার মতো। সমাজসেবায় বলুন বা কাউকে ব্যক্তিগত সাহায্যের ক্ষেত্রেই বলুন, ওনার বড় ছেলে অবিকল ওনার মতো। তবে ওনার বাকি 2 ছেলে একেবারে বিপরীত। পাড়ায় প্রায় সবার সাথেই ঝগড়া ওদের। ওরা ওদের বড় ভাইকে খুব হিংসে করে। যেহেতু অশোকবাবু ওনার বড় ছেলেকেই বেশি ভালোবাসতেন, আর ওদের ভয় ছিল যে ওদের বাবার মৃত্যুর পর সম্পত্তি বেশিরভাগটাই ওদের বড় ভাই মানে রাজশেখর বাবু পাবে। ওরা রাজশেখর বাবুকে সহ্য করতে পারতেন না। বাইরে দাদা বলে সম্মান দিলে কি হবে, ভিতরে তো রাগে হিংসা সবসময় ওর খারাপ চাইতো। আচ্ছা, আপনি এত সব কিভাবে জানলেন? শুধু আমি কেন, এ পাড়ায় প্রায় সবাই জানে। বুঝলাম। ধন্যবাদ রাজশঙ্কুবাবু, আমি আজ আসি। রাজশঙ্কুবাবুর বাড়ি থেকে বেরিয়ে নরেশবাবু নিজের বাড়ি যায়। দরজায় নক করেন। দরজা খুলতেই নরেশবাবু চিন্তায় পড়ে যান। অভিমানে ভরা চাঁদ মুখটার অভিমান কিভাবে ভাঙাবে, এখন সেটাই বড় চিন্তা। রাত্রিলেখা নরেশবাবুর কাছ থেকে সরে গিয়ে জানালার দিকে দাঁড়ায়। জগতের সকল কঠিন কাজের মধ্যে অভিমানী স্ত্রীর অভিমান ভাঙানো ও একটা মহা কঠিন কাজ। নরেশবাবু ধীরে ধীরে রাত্রিলেখার সামনে যায়। তার পিছনে দাঁড়িয়ে আলতো স্পর্শে রাত্রিলেখার কাঁধে হাত রাখে। অভিমান করেছ? আমার অভিমান নিয়ে কাউকে না ভাঙলেও চলবে, তাই বললে হয়? 5টা নয়, 10টা নয়, একটা মাত্র বউ আমার, তার অভিমান না ভাঙিয়ে আমি কিভাবে ভালো থাকি? তোমার কখন আসার কথা? আজকের দিনটা একেবারেই ভুলে গেছো? স্ত্রীর গলায়
একটি সোনার হার পরিয়ে দিয়ে বলেন, 12টা বছর আমার সহ্য করলে বাকি জীবনটা সহ্য করতে রাজি তো? শুভ বিবাহ বার্ষিকী। রাত্রি লেখা লজ্জায় মাথা নিচু করে নেয়। রাত্রে নরেশবাবু আবারও রাজশেখর বাবুর বাড়ি যায়। দুপুরে ফোন করে জানিয়ে দিয়েছিলেন যে চন্দ্রশেখরবাবু আর মৈত্রী যেন বাড়িতে থাকেন। বাড়িতে এসে প্রথমে উনি রাজশেখর বাবুর সাথে দেখা করেন। বসার ঘরে দুজনে বসেন। রাজশেখরবাবু 2 কাপ চা আনতে বললেন। নরেশবাবু জিজ্ঞেস করেন, পুলিশকে কিছু জানিয়েছেন? ওনারা শুধু এতটুকু জানিয়েছে তদন্ত চলছে। আর মৈত্রীর কথা পুলিশকে কেউ জানায়নি তো? না। আচ্ছা, আমি একবার মৈত্রীর সাথে দেখা করতে চাই। ওর ঘরটা কোন দিকে? রাজশেখরবাবু ওনাকে মৈত্রীর ঘরটা দেখিয়ে দেন। মৈত্রীর ঘরের সামনে গিয়ে উনি দরজায় নক করেন। আসতে পারি? আসুন স্যার। মৈত্রী তখন পড়াশোনা করছিল। নরেশবাবু মৈত্রীকে বলে, মৈত্রী, তোমাকে সোজাসুজি কটা প্রশ্ন করছি, তার সঠিক উত্তর দেবে, কোনো ভয় নেই। মৈত্রী সম্মতিসূচক মাথা নাড়ায়। আচ্ছা, তুমি কিসে পড়ো? ক্লাস 9। তোমার এই অসুস্থতা কি প্রথম থেকে? না স্যার, আমার কোনো অসুস্থতা নেই, কিন্তু গত সপ্তাহ থেকে আমার সাথে কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না। মৈত্রী প্রায় কেঁদেই ফেলে। আচ্ছা, তুমি ঘুমানোর পর কারো গলার আওয়াজ শোনো? যেন মনে হয় তুমি তার বশে চলে গেছো? মৈত্রী আমতা আমতা করে বলে, হ্যাঁ স্যার। সেই গলার আওয়াজের সাথে এই বাড়ির কারো মিল আছে? এবারেও মৈত্রী আমতা আমতা করে উত্তর দেয়, হ্যাঁ। কার গলা? রাত্রি ঘর থেকে বেরিয়ে নরেশবাবু আবারও বসার ঘরে আসেন। এবার সেখানে রাজশেখর বাবুর সাথে তার 2 ভাই ও পুরো পরিবার ছিল। রাজশেখর বাবু বললেন, কিছু জানতে পারলেন? হ্যাঁ, অনেক কিছু জানলাম, তবে ওকে কে সম্মোহন করেছিল সেটাও বুঝতে পারেনি। আপনার সাথে পরিচয় করিয়ে দিই, ইনি হলেন আমার মেজো ভাই চন্দ্রশেখর চৌধুরী। জানি, আপনাদের ফ্যামিলি ফটোতে দেখেছি। আপনি বুঝলেন কিভাবে এটা আমার ভাই? ম্যাজিক ভাবতে পারেন। চন্দ্রশেখরবাবু এবার বলে বসেন, আপনি কি আমায় সন্দেহ করছেন নাকি? নরেশবাবু মৃদু হেসে বলেন, ওটাই তো আমার কাজ। দেখুন, আপনি অযথা আমায় সন্দেহ করছেন। আমি কেন আমার বাবাকে মারার চেষ্টা করব, তাও বা একজনকে সম্মোহনের মাধ্যমে? নিজের অপরাধ ঢাকতে আবার কেন? তার মানে আপনি বলতে চাইছেন আমি মৈত্রীর মাধ্যমে বাবাকে খুন করেছি? আমি সেটা কখন বললাম? আর আপনি অত উত্তেজিত হবেন না। আপনাকে কটা সোজাসুজি প্রশ্ন করছি, সঠিক উত্তরটা দেবেন। আপনি কত বছর ধরে আপনার পেশার সাথে জড়িত? 8 বছর। আপনার সাথে আপনার বাবার সম্পর্ক কেমন ছিল? এটা আবার কীরকম প্রশ্ন? অবশ্যই ভালো। ঠিক আছে রাজশেখরবাবু, আমি এখন আসি। বাড়ি থেকে বেরিয়ে নরেশবাবু একটি চায়ের দোকানে বসেন। 1 কাপ চা আনার কথা বললেন দোকানদারকে। ওনার পাশে 2টি ছেলে বসেছিল। তাদের কথাবার্তা শুনে উনি তাদের কাছে গিয়ে বসলেন। চাটা হাতে নিয়ে সব কিছু খুলে বলেন ওদের। সবটা শোনার পর তারা বলে, এখন আমাদের কি করতে হবে? শুধু আমি যেদিন ডাকবো সেদিন আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা আসবো। নরেশবাবু বাড়ি ফিরে এলেন। পরদিন সকালে সূর্যশেখর বাবু সেই ব্যাংকে কাজ করেন সেখানে যান। রাজশেখর বাবুর কাছ থেকে ঠিকানাটা নিয়েছিলেন। তবে সেখানে গিয়ে উনি অবাক। সূর্যশেখর চৌধুরী নামে কোনো লোক এখানে কাজ করে না।
রহস্য ক্রমশ ঘোলাটে। নরেশবাবু চিন্তা করেন, তবে কি আমি যেটা সন্দেহ করছি সেটাই ঠিক? বাড়ি ফিরে উনি রাজশেখর বাবুকে ফোন করে বলেন, আজ সন্ধ্যায় সবাই বাড়িতে থাকবেন, আজকেই আসল খুনি ধরা পড়বে। কথা মতো সন্ধ্যায় সবাই বাড়িতেই থাকলো। নরেশবাবু এলেন সন্ধ্যা 6টা নাগাদ। উনি প্রথমেই প্রশ্ন করেন সূর্যশেখর বাবুকে, আচ্ছা সূর্যশেখর বাবু, আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন? বাংলা নিয়ে। খুব স্বাভাবিকভাবেই বললেন কথাটা। কিন্তু আপনার এই ছবিটা তো অন্য কথা বলছে। আপনার কলেজের ছবি কিছু মনে পড়ল? কোনো চালাকি না, আমার কাছে কিন্তু পিস্তল আছে। রাজশেখর বাবু অবাক, বলেন, সূর্য তুই? হ্যাঁ রাজশেখর বাবু, সূর্যশেখর বাবুই সেই সম্মোহনকারী যে মৈত্রীকে সম্মোহন করে আপনার বাবাকে খুন করেছে। কিন্তু কেন? যেহেতু আপনার বাবার সাথে ওনার সম্পর্ক ভালো ছিল না, তাই উনি ভয় পেয়েছিলেন যে সম্পত্তির 3 ভাগ থেকে ওনাকে বঞ্চিত করা হবে। তাই আপনার বাবা অবর্তমানে আপনারা 3 ভাই সমান সম্পত্তি পাবেন। আর যেহেতু চন্দ্রশেখর বাবু একজন সাইকিয়াট্রিস্ট, তাই ওনাকে ফাঁসিয়ে দিলে সম্পত্তির একটি অংশীদারও কমবে। এক ঢিলে 2 পাখি। কিন্তু ও কিভাবে সম্মোহন শিখল? উনি আপনাদের মিথ্যা কথা বলেছেন। উনি কোনো ব্যাংকে কাজ করেন না। ওনার 2 বন্ধুর কাছ থেকে আমি এই ছবিটা পাই। তোমরা ভিতরে এসো, এবার সবাইকে বলো সূর্য আর আমরা একসাথে সাইকিয়াট্রিস্ট নিয়ে পড়েছি। রাজশেখর বাবু এবার বললেন, কিন্তু মৈত্রীকে কেন? কারণ মৈত্রীর রাত্রে ঘুমিয়ে চলাফেরা করার রোগ আছে, আর মৈত্রী এই ব্যাপারটা জানে না। ওর মা ওকে এর বিষয়ে কোনো কিছু বলেনি। ওর সাথে যখন আমি কথা বলি, ও আমায় বলেছিল যেই আওয়াজটা শুনে ও তার বশে চলে যেত, সেটা সূর্যশেখর বাবুর গলার আওয়াজের মতো। সেখান থেকেই আমার সন্দেহ। মৈত্রী, তোমার সত্যি ওই অসুখটা আছে, যার ফলে সূর্যশেখর বাবু খুব সহজেই তোমাকে সম্মোহিত করতে পারত। সবাই স্তব্ধ। নরেশবাবু মৈত্রীকে বললেন, কাল তোমায় ডাক্তারের কাছে নিয়ে যাব, তুমি একদম সুস্থ হয়ে যাবে, কোনো ভয় নেই। সবাই চুপচাপ। নরেশবাবু এবার রাজশেখর বাবুকে বললেন, রাজশেখর বাবু, আমার কাজ শেষ, আমি এখন আসি। গল্পটি যদি ভালো লাগে একটি লাইক করতে একেবারে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো এরকম আরও নতুন নতুন গল্প পেতে। পরের সপ্তাহে আরও একটি নতুন গল্প তোমাদের জন্য নিয়ে আসবো।